এটা ফেসবুক চলছে স্যার, ফেসবুক করে দিয়েছে অলরেডি, ফেসবুকও হবে। স্যার আপনি বললেই শুরু করবো স্যার। স্যার বলবে। একদম। Wait, we are just putting it, just get ready. চিন্ময়, তোকে যেভাবে অ্যাডভাইস দিয়েছি স্যার যেভাবে বলেছে ওইভাবে বল। একদম স্যার। সন্দীপ অধিকারী। Maida, হ্যাঁ স্যার। start, স্টার্ট করবো স্যার। start. স্টার্ট স্টার্ট। গুড মোদিকার মর্নিং। গুড মোদিকার মর্নিং ফ্রেন্ড। আমি চিন্ময় কুণ্ডু, ডায়মন্ড ডিরেক্টর মিলেনিয়ার। তো আজকে একটা অসাধারণ সেশন হতে চলেছে। আমাদের টিম এমএমএ ক্রিয়েটর মিস্টার সঞ্জয় বাগেরাজির আজ স্রষ্টা যিনি, তার এই সিস্টেম। তো প্রথমেই বলবো, অসাধারণ একটা টিমে কাজ করছি। 3 বছর আগে জয়েন করেছিলাম মোদি কেয়ারে, 2023 অক্টোবরে মিলেনিয়ার হয়েছি। যে মানুষগুলো আজ পাশে ছিল, আমার গ্রেট আপলাইন ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর মিস্টার উদয়জিৎ স্যার এবং পিয়ালি ম্যামকে অনেক শ্রদ্ধা প্রণাম। প্রণাম জানাই রেড ডায়মন্ড ডিরেক্টর মিস্টার দেবাশিস চক্রবর্তী এবং মোনালিসাকে। প্রণাম জানাই গুরু বিভাস মুখার্জি স্যার, রুনা ম্যামকে। আমাদের রেসপেক্ট শ্রদ্ধা সঞ্জয়জি এবং আমার অল আপলাইন্স সকলকে প্রণাম জানাই। আজ এরকম একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, অসাধারণ প্ল্যাটফর্ম, যেখান থেকে নিজের জীবন পরিবর্তন করতে পেরেছি। সাধারণ একটা ছেলে, পড়াশোনার সাথে সাথে টুকিটাকি কাজ করে বেড়াতাম, সেইখান থেকে আজ মোদি কেয়ারে আসা, এই মানুষগুলোর ছত্রছায়া থেকে আজ নিজেকে মিলিনিয়ার হিসেবে প্রেজেন্ট করা পুরোটাই। এবং ধন্যবাদ জানাই, সহস্র প্রণাম জানাই সমীর মোদিজিকে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য। তো আজ দারুণ একটা সেশনের সাক্ষী আমরা প্রত্যেকেই হব, যে নতুন অফার, যেটা আজ তুফান অফার আমাদের মধ্যে চলে এসছে। দারুণ ভাবে সিস্টেম ক্রিয়েট করা হয়েছে আমাদের মধ্যে, যেখানে ধানবর্ষা রয়েছে, বিদেশ যাত্রা রয়েছে, লিডারশিপ ক্লাব মেম্বার রয়েছে এবং এগ্রি যে এক্সট্রা পিবি অফারটা আছে, এটার উপরে কিন্তু দারুণভাবে বিজনেস ডেভেলপ করা এবং আমাদের বিজনেস বাড়াতে খুব সাহায্য করবে এবং প্রফিট। তো নেক্সট আমরা দেখে নেব আজ আমাদের 10 kadam. মোদিকার অ্যান্থমটা শুনে প্রোগ্রামটা স্টার্ট করব। नहीं, 10 kadam, 10 kadam. তো তার আগেই
আমাদের আরো একটা অফার, যেটার উপরে আমরা বেস করে আমাদের বিজনেস প্রতি মাসেই বাড়ছে, 10 কদম অফার। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং আমরা প্রত্যেকে দেখেছি 10 কদম অফারে যেগুলি আছে, আমরা প্রত্যেকেই 10 কদম ধরি পার্সোনাল পিপিপি মেনটেন করে। আমরা 50 পিপিপির উপরে টিকিট একটা পাচ্ছি, 100 পিপিপির উপরে আমরা 4টে টিকিট পাচ্ছি, আমাদের 150 পিপিপির উপরে আমরা 5টা টিকিট এবং 200 পিপিপির উপরে আমরা 8টা টিকিট পাচ্ছি। তো এটাকে গুরুত্ব দিতে হবে, বিজনেস বাড়বে এবং টিমের মধ্যে অ্যাচিভমেন্টের সংখ্যা অনেকটাই বাড়বে। Repurchase. একটা মিটিং আছে, হ্যাঁ। তো রিপারচেস অফার 1 থেকে আমাদের 15 তারিখের মধ্যে রিপারচেস অফার, যেটা আমরা প্রত্যেকেই মেনটেন করি, অ্যাক্টিভ লিডার আমরা। তো আমাদের যে 1000 টাকার উপরে যে গিফট কুপন আছে, আমাদের 2000 টাকার উপরে গিফট রয়েছে, 3000 টাকার উপরে, 5000 টাকার উপরে গিফট রয়েছে। আমরা প্রত্যেকে লয়ালিটি মেনটেন করে আমরা রিপারচেস অফারের সুবিধা উপভোগ করব এবং নিজেও লয়াল এবং টিমকেও লয়াল হওয়ার জন্য প্রতিনিয়ত আমাদেরকে অ্যালার্ট করে দেবো। রিপারচেস অফারে গুরুত্ব দিতে হবে, কারণ এখানে আমরা টোটাল বেনিফিটের মধ্যে রিপারচেস একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই এটাকে আমরা গুরুত্ব দেব। Agriculture. এগ্রি অফার, তো এগ্রিকালচার অফারে যে এক্সট্রা বিবির অফারটা আছে, অবশ্যই এটা আমাদের টাইটেল এবং সাথে আমাদের টিমের অ্যাচিভমেন্টের জন্য দারুণভাবে একটা কাজ করছে। তো 1 তারিখ থেকে আমাদের 1 মে থেকে এটা 31 মে পর্যন্ত এই অফারটা কিন্তু আমরা নেব এবং টিমের মধ্যে প্রত্যেককে এটাকে বলে দিতে হবে এবং নিজের টিমের সাথে সাথে নিজের ডেভেলপের জন্য কিন্তু আমাদের অফারগুলি অবশ্যই নেওয়া উচিত। Friday, Saturday. আর অবশ্যই আমাদের এমএম এর গ্রুপ, যেটা প্রতি শুক্রবার এবং প্রতি শনিবার হচ্ছে, এটাকে আমরা প্রেজেন্ট থাকবো এবং গুরুত্ব দেব। নিজের টিমের সকলকে এখানে অ্যাটেন্ড করাবো। বিজনেস বিল্ডিং আমাদের যে সেমিনারগুলি হয়, যেটা প্রতি শুক্রবার এবং শনিবার, আজকে হচ্ছে এবং আগামীকাল শনিবার আমাদের আছে, আমরা অবশ্যই নিজে এবং টিমের সকলকে এখানে অ্যাটেন্ড করাবো। Modi ke song. তো আমরা এবার শুনে নেবো আমাদের মোদিকার অ্যান্থাম, প্রত্যেকে আমরা এটার সাথে এনজয় করব। अरे नए हैं वादे, नए इरादे, नए नए तेरे जज्बात, आजादी के ख्वाब में तेरे हम हैं पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नई है दुनिया, नई है खुशियाँ, नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले 2 कदम हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के हैं हम सफर, हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर। अनगिनत सपने आशाएं, बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद, ओ तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर। তো থ্যাংক ইউ। আজ আমরা অ্যানথেমটা শুনে নিলাম, সত্যি এটা শুনলে পুরো মনের মধ্যে একটা অন্যরকম জোশ কাজ করে। তো
আজ যার অপেক্ষায় আছি আমরা প্রত্যেকে, শুনবো, সময় একদম নষ্ট করবো না, তার আগে একটু বলে নিই সেই ব্যক্তির কথা যার অপেক্ষায় আছি আমরা। সেই মানুষটি একটা সাধারণ থেকে আজ অসাধারণ, তার প্রতিভা অসাধারণ, তার প্রতিনিয়ত এফোর্ট আজ শুধু বনগা নয়, আজ গর্বিত আমি বনগায়, যার ছত্র ছায়াতে, যার শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বহু মানুষ আজ সাধারণ থেকে অসাধারণ হয়েছে, শূন্য থেকে আজ পূর্ণ হচ্ছে, যার পরিচালনায়, যার মনিটরিং, যার প্রতিনিয়ত প্রেরণা আমাদের সকলকে বড় স্বপ্ন দেখাতে সাহায্য করেছে। সেই ব্যক্তি যে আজ নিজের সরকারি চাকরি ছেড়ে আজ মোদি কেয়ারে 4 লাখ প্লাস ইনকামে চলে এসছে। আজ সেই মানুষটি যে ইনকাম অনুযায়ী প্যান ইন্ডিয়াতে অল ইন্ডিয়া বেসিস 20 র্যাঙ্কে বিলং করছেন, সেই মানুষটি রেড ডায়মন্ড ডিরেক্টর মিস্টার দেবাশিস চক্রবর্তী স্যার, যাকে শুনে আজ আমি আমার ব্যবসা তো বাড়াবোই, আমার টিমের ব্যবসা বাড়বে এবং আমাদের প্রত্যেকের ব্যবসা বাড়বে সেই মানুষের ছোঁয়ায়, যে আজ প্রতিটা মানুষকে নিজের শক্তিতে বড় করে তুলেছে। তো প্রণাম জানাই দেবাশিস চক্রবর্তী স্যারকে। Welcome, Mr. Devashish Da. Devashish Da, welcome, Guru. আর ওয়েলকাম সঞ্জয় বাগেরা স্যারকে দেবাশিস। অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং প্রণাম দেবাশিস চক্রবর্তী স্যারকে, আমার অল আপলাইনকে ওয়েলকাম। প্রতিটা কথা শুনবো মন দিয়ে এবং টিমও শুনবে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ওয়েলকাম দেবাশিস, ওয়েলকাম। একদম থ্যাংক ইউ। প্রথমে আমি প্রণাম জানাই আমার আপলাইন মেন্টর বিভাস মুখার্জি স্যার, রুনা ম্যামকে এবং সঞ্জয় বাগাডিয়া স্যারকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আজকে জুম, এবং পুনাম বিন্দাল ম্যাডামকে আর প্রণাম জানাই। এই যে টোটাল সিস্টেম আজকে রান করছে মোদি কেয়ারের সমীর মোদি যে আওয়ার লিভিং গড, তো সত্যিই আমি লাকি যে মোদি কেয়ারে আজ আছি। আর সবার প্রথম আমি বলবো চিন্ময় কুণ্ডুকে থ্যাংক ইউ, যে ফার্স্ট টাইম এত বড় জুম প্ল্যাটফর্ম যেখানে ফার্স্ট টাইম এমসি করলো, কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তো সত্যি টিমের জন্য প্রাউড ফিল করি, কারণ আমি নিজে একা কিছুই না, যা হয়েছে সমস্ত টিমের জন্য, টিমের এফোর্ট এবং আপলাইন এফোর্ট থেকে এবং কাজ করে আজ এই জায়গা পর্যন্ত পৌঁছেছি। কারণ মোদি কেয়ার আমার জীবনে একটা অসাধারণ প্ল্যাটফর্ম এবং দারুণ মাধ্যম। কারণ মোদি কেয়ারে আমি যে আজকে আছি, শুধু পয়সা রোজগার নয়, হ্যাপি আছি। এবং মোদি কেয়ার শুধু আমাদের টাকা পয়সা দেয় না, মোদি কেয়ার আমাদের মান সম্মান, সমস্ত কিছু, ড্রিম লাইফস্টাইল সবকিছু দেয় মোদি কেয়ার। তো এই মোদি কেয়ারকে আজ অনেকে চয়েস করছেন এবং অনেকে মোদি কেয়ার সম্বন্ধে এখনো হয়তো জানেনই না। এই মোদি কেয়ার থেকে আমরা অনেক বড় জায়গায় পৌঁছতে পারি। অ্যাকচুয়ালি ছোট থেকে মানুষের জার্নি শুরু হয়ে যায় এই পৃথিবীতে টিকে থাকার লড়াই, এবং সেখান থেকে মানুষ যেখানে ডেভেলপ করে। তো আমি দেখেছি যখন আমি চাকরি পাই 2010 সালে, আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম পিজি হসপিটালের নিওনাটাল ইন্টার্নশিপ ইউনিটে। আমি দেখেছি কোনো বাচ্চাই জন্মালে তখন তারা কথা বলতে পারে, কিন্তু সৃষ্টির এই অদ্ভুত রহস্যে তারা কিন্তু চিৎকার করে, কান্না করে, এবং মা থেকে শুরু করে ইভেন যাদের তত্ত্বাবধানে বাচ্চারা থাকে তারা বোঝে কখন তাকে খাবার খাওয়াতে হবে, কখন তাকে জল খাওয়াতে হবে। এভাবে বাচ্চাটা যখন আস্তে আস্তে বেড়ে ওঠে, তো আমাদের পশ্চিমবঙ্গে বাচ্চারা বাংলায় কথা বলে, ফরেন কান্ট্রিতে তাদের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেখানে আছে, চায়নাতে চাইনিজ, জাপানে জাপানিজ, আমেরিকা ইংলিশ, এইরকম ধরনের তারা কিন্তু শিখে যায় তাদের ল্যাঙ্গুয়েজ। তো তারা বুঝে যায় যে এই পৃথিবীতে টিকে থাকতে গেলে তাদেরকে এই অভ্যেসটা করে নিতে হবে, কমিউনিকেট করতে হবে। সুতরাং মনের ভাবটা যদি বোঝাতে পারে কেউ, তবেই তার টিকে থাকাটা সম্ভব, এবং একটা বাচ্চা কিন্তু নিজেকে অ্যাডাপ্ট করে এভাবে। তো আজকে আমরা তো অ্যাডাল্ট হয়ে গেছি, আমরা কাজের মধ্যে আছি, মোদি কেয়ারে আছি, তার মানে আমরা অ্যাডাল্ট আছি, কারণ 18 বছর না হলে কোনো কাজ করা যায় না। সুতরাং আমাদের এখন বুঝতে হবে যে আমাদের জীবনে টিকে থাকার লড়াই কি আছে। শুধু মোদি কেয়ারই যে একমাত্র রাস্তা, মোদি কেয়ার না হলে কেউ বাঁচবে না, আমি এটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি মোদি কেয়ারের মহানতা, মোদি কেয়ারের অপরচুনিটি, সমস্ত কিছু। আর আজকে যা টপিক আছে আমার, সেটা হচ্ছে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বেটার দেন জব, মোদি কেয়ার কেন আজকে চাকরি থেকে ভালো। তো লাইভ এক্সাম্পল আমি নিজে, কারণ আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম, আজ আর করি না, আমি রিজাইন দিয়ে মোদি কেয়ারে এখন ফুল টাইম। তো সত্যিই ভালো আছি, অনেক ভালো আছি। তো গভর্নমেন্ট সার্ভিস করার লক্ষ্য তো ছিল ছোটবেলা থেকে, প্রত্যেকের কিছু না কিছু লক্ষ্য থাকে কিভাবে তার জীবন চলবে, বাবা মাও চিন্তিত থাকে বাচ্চাদের নিয়ে। তো সেখানে হয় তাকে বিজনেস করতে হবে, নতুবা তাকে চাকরি করতে হবে, সার্ভিস করতে হবে। তো চাকরি বা বিজনেস, এর বাইরে কিন্তু কোনো অপশন নেই মানুষের কাছে। হয় চাকরি করবে, না হয় বিজনেস করবে।
এবং সাধারণত নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এই ধরনের যা পরিবার আমরা আমাদের সারাউন্ডিং এবং আশেপাশে প্রত্যেকের ম্যাক্সিমাম মানুষের একটাই কিন্তু উদ্দেশ্য থাকে, ভালো করে পড়াশোনা করতে হবে এবং একটা চাকরি। আমি সেই সমস্ত পড়ুয়াদের উদ্দেশ্যে এবং তাদের গার্জেনদের উদ্দেশ্যে আজকে একটা বার্তা দিতে চাই, এবং শুধু মানে আমি বলবো না যে এটা আমার মানে আদেশ বা কোনো কিছু, আমি শুধু আমার নিজের একটা ফিলিংস, আমি নিজে যেটা উপলব্ধি করেছি, আমি নিজে যেটা বুঝেছি, আমি সেটাই আজকে শেয়ার করতে চলেছি সকলের সাথে। আমি শুধু এটা বলতে চাইছি, আজ যে পড়াশোনা করছে মানুষ চাকরি পাওয়ার জন্য, তো চাকরি পেয়ে গেলে কি হয়, চাকরির লাইফটা কেমন হয়, চাকরি পাওয়ার জন্য কতটা কি করতে হয় সবাই আমরা জানি, কিন্তু তবু আমরা আজকে একটু ডিটেলস আলোচনা করবো এটা নিয়ে। এবং আরেকটা জিনিস যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বিজনেস, এবং বিজনেসেরও একটা মেন্টালিটি লাগে, নাহলে বিজনেস করা যায় না, এবং আরো অনেক কিছু লাগে, জাস্ট টাচ করে যাব একটু হালকা। আর তারপর আমাদের কাছে যেটা রয়েছে, আমি মনে করি বেটার অপরচুনিটি, নেটওয়ার্ক মার্কেটিং এর একমাত্র কোম্পানি মোদি কেয়ার নাম্বার 1। এবং সেটা কেন, সেটাও আজ আপনাদের সামনে বলবো। আমি সকলকে একটাই কথা বলছি, আমি কোনো জ্ঞান দিতে আসিনি আজ এখানে, আমি নিজের লাইফ দিয়ে যা উপলব্ধি করেছি, আমি যেটা ফিল করেছি, আমি শুধু আমার ফিলিংস শেয়ার করতে চাইছি, কাউকে শেখানোর উদ্দেশ্য কিন্তু আমার নেই। সুতরাং ফ্রেন্ডস, একটাই কথা বলছি, আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমার কিন্তু কাউকে শেখাতে চাইছি। আমি বলতে চাইছি, আমি নেওনাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যখন আমি চাকরি করতাম, বাচ্চাদের জন্মাতে দেখেছি, এবং এখানে কিন্তু একটা ধরনের মানুষ আসতো না, বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসতো, বাচ্চারা জন্মাতো, এবং সেখানে সকলকে দেখে চিৎকার করতে, কাউকে কথা বলতে শুনিনি। কিন্তু আফটারঅল যাদের কিছু প্রবলেম ছিল, কারোর তাদের জন্য আলাদা ব্যাপার ছিল চিকিৎসা পদ্ধতি, কিন্তু আস্তে আস্তে তখন যারা বেড়ে উঠতো বা পরবর্তীতে যদি কারোর সঙ্গে দেখা হয়েছে, বাচ্চারা যখন বড় হয়ে গেছে, তারা মানে বাঙালি ঘরে জন্মগ্রহণ করেছে তো বাংলায় কথা বলছে, হিন্দি ঘরে জন্মগ্রহণ করেছে তো হিন্দি ভাষীরা তো হিন্দিতে কথা বলছে, বাচ্চারা তখন স্কুলে ভর্তি হয়নি, তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখে গেছে, ভাষা শিখে গেছে। আমি একটা জিনিস বলতে চাইছি, একটা বাচ্চা শিখে যায় কিভাবে তাকে চলতে হবে তার পরিবেশ দেখে। তো আমরা এত বড় হয়ে গেছি, আমাদের কিভাবে চলতে হবে, আমরা কি করে ভালো থাকবো, আমাদের কি শেখা উচিত নয়? এটা আমার প্রশ্ন সকলের কাছে। আর যদি মনে হয় হ্যাঁ আমাদেরকে শিখতে হবে জীবনে কিভাবে চলতে হয়, কি করে অর্থ রোজগার করতে হয়, কি করে কাজ করতে হয়, কি করে জীবনে ভালো থাকা যায়, এটা প্রত্যেকের শিখে নেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই কিছু বাচ্চা আছে যারা ডেভেলপ করে না, তো কিছু মানুষ এরকম তো থাকবেই যারা নিজেদের জীবনে নিজেদের কর্মজীবনে ডেভেলপ করতে পারবে না, তো এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সবার আগে বুঝতে হবে যে আমরা কি করব, কেন করব, কি জন্য করব, আর করে কি হবে। তো সে জায়গায় একটা কথা বলি, যে চাকরি নিয়ে যখন এত মাতামাতি চারিদিকে, 90% মানুষ চাকরি নিয়েই ভাবে। তো ফার্স্ট বলি যে চাকরির জন্য কি করতে হয়। চাকরির জন্য আমি দেখেছি কেউ 18 বছরের পর থেকে চেষ্টা করছে, এটা কিন্তু নয়, জন্মাবার পর থেকে চাকরির জন্য চেষ্টা করছে। আমার ফিলিংস আমি শেয়ার করছি, কিন্তু আমি কাউকে শেখাচ্ছি না, আমি বারবার বলছি। একটা বাচ্চা যখন জন্মায় তাকে ABCD শেখানো হয়, অ আ ক খ শেখানো হয়, একে চন্দ্র দুয়ে পক্ষ শেখানো হয়, 1 2 3 4 শেখানো হয়। সে ক্লাস 1-এ যায়, 2-তে যায়, 3-তে যায়, নার্সারি থেকে পড়া শুরু হচ্ছে, প্রাইমারি লেভেল কমপ্লিট করে সে হায়ার সেকেন্ডারি লেভেল কমপ্লিট করছে, তারপর সে গ্র্যাজুয়েট হচ্ছে, সে মাস্টার ডিগ্রি করছে, সে PhD করছে। মাঝখানে মানে অ্যাকচুয়ালি তার উদ্দেশ্যটা কি থাকে, ম্যাক্সিমাম লোকের উদ্দেশ্য থাকে চাকরি পাওয়া। সুতরাং তার এডুকেশন ছাড়া যখন তার চাকরিটা পাওয়া সম্ভবই নয়, সুতরাং তার চাকরি পাওয়ার জার্নিটা শুরু হচ্ছে কিন্তু তার নার্সারি প্রাইমারি লেভেল থেকে। তো সেখান থেকে যখন তার চাকরি পাওয়ার জার্নিটা শুরু হচ্ছে, সুতরাং ভেবে দেখুন কত বছর অধ্যয়ন করার পর সে একটা যোগ্যতা অর্জন করছে, ঠিক আছে এবার আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি। এবার যখন সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে, তখনকার ঘটনাটা একবার বোঝার চেষ্টা করুন, যে যখন সে চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিতে গেল, তার কিন্তু সিওরিটি নেই যে সে চাকরি পাবেই। এমনকি সে যদি সেই কাজ করার যোগ্যতাও তার থাকে, তবুও কিন্তু সে সিলেক্টেড হবে কোনো মানে নেই, নট ইভেন গভর্নমেন্ট সার্ভিস, এমনকি প্রাইভেটেও নয়। সুতরাং তাকে সিলেক্ট করা হবে, সুতরাং তার নিজের ওপর কিছু কন্ট্রোলই নেই, সুতরাং তার নিজের কর্মজীবনে তার নিজের কর্মদক্ষতার ওপর কোনো কন্ট্রোল নেই। বাইরে থেকে কোনো একজন তাকে কন্ট্রোল করবে যে তাকে কাজে নেব কিনা। এবং আমি দেখেছি বেশিরভাগ মানুষ তাদের কোনো চয়েসই থাকে না চাকরির ক্ষেত্রে। ছোটবেলায় নার্সারি লেভেলে দেখেছি কি হতে চাও, হাত তোলো ডাক্তার, ক্লাসের অর্ধেকের বেশি হাত তোলো ডাক্তার।
কে হতে চাও ইঞ্জিনিয়ার, অর্ধেকের বেশি হাত তুললো ইঞ্জিনিয়ার। কে হতে চাও পাইলট, প্রায় সবাই হাত তুলে ফেললো। আলটিমেট যখন প্রাইমারি লেভেল ক্রস করে হায়ার সেকেন্ডারি লেভেল আসা হলো, তখন যখন মানুষকে প্রশ্ন করা হলো যে কে কি করবে, তখন না মানে এই হাতগুলো একটু কম ওঠে। অল্প কয়েকজন ডাক্তার, অল্প কয়েকজন সংখ্যা কমছে, সাকসেসের সংখ্যা কমছে। আলটিমেট যখন সে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে বা সে যখন কর্মজীবনে প্রবেশ করবে, সেরকম একটা জায়গায় এমন মেন্টালিটি তৈরি হয়ে যায় তার যে চাকরি একটা পেলেই হবে। খুব কম মানুষ আছে যারা সিলেক্টেড সার্ভিসের পেছনে চেষ্টা করে, খুব কম মানুষ আছে সিলেক্টেড সার্ভিস তারা চেষ্টা করে। যেমন কেউ শুধু ডাক্তারের দিকে চলে গেল, কেউ শুধু ইঞ্জিনিয়ারের দিকে চলে গেল, শুধু টিচারের দিকে চলে গেল। তো এইরকম ব্যাপারগুলো খুব কম আছে। ম্যাক্সিমাম মানুষ তো কম্বাইন্ড লেভেল পড়ে। কম্বাইন্ড মানে কি, মানে চাকরি একটা পেলেই হলো। মানে কি চাকরি করবো জানি না, কিসের জন্য প্রিপারেশন, কি মানে প্রিপারেশন ফর কম্বাইন্ড সার্ভিস। আরে বাপরে, মানে কম্বাইন্ডের এত ভিড়, মানে তার জন্য রাইস মাইস এরকম আরো সংস্থা তৈরি হয়ে গেছে। মানে তারা তাদের বিজনেসের অপরচুনিটি খুলে বসে রয়েছে। তারা এমন একটা জায়গা খুলেছে যে তোমরা আসো আমাদের কাছে, আমি শেখাবো চাকরি কি করে পেতে হয়। পড়বে তুমি, শিখবে তুমি, জ্ঞান অর্জন করবে তুমি, পরিশ্রম করবে তুমি, চাকরি পাবে তুমি, আর টাকা দেবে আমাকে, আর আমি নাম কিনবো যে আমার কাছ থেকে এত লোক চাকরি। এবং তারপরেও তারা দেখাতে পারে না যে তাদের ওখানে লাখ টাকার ওপরে সার্ভিস কতজন করছে। তো ফ্রেন্ডস, একটুখানি চিন্তা করবেন, একটুখানি ভাববেন যে আমরা কোথায় আছি। গড্ডালিকা প্রভাবের মতন চললে হবে না। তো সময় বদলাচ্ছে। হ্যাঁ, একটা সময় এরকমও ছিল, আমার ঠাকুরদা ঠাকুমার আমলে যেটা ছিল, তখন চাকরি দেখে কেউ মেয়ের বিয়ে দিত না। তখন দেখতো যে কার বাড়িতে গোলা আছে, ধানে গোলা আছে, কতটা চাষের জমি আছে, কতটা পুকুর আছে, এটা দেখে বিয়ে দেওয়ার কথা হতো। তারপর যখন জেনারেশন চেঞ্জ হলো, এখন গভর্নমেন্ট সার্ভিসের দিকে মানুষ তাকাচ্ছে। এর আগে হচ্ছিল কি, গভর্নমেন্ট সার্ভিস আছে তো পে স্লিপ দেখাও কত মায়না পায়। তো এত পে স্লিপ দেখা দেখেছে, এত পে স্লিপ দেখা দেখেছে, মানে মেয়েদের গার্জেন পক্ষ সকলের স্যালারি মুখস্থ হয়েছে। আজকে যদি কেউ বলে পুলিশে চাকরি করছি, কেউ যদি বলে আমি না ডাক্তারি করছি, কেউ যদি বলে যে না আমি ইঞ্জিনিয়ার হয়েছি বা আমি স্কুলের টিচার হয়েছি বা কিছু, প্রত্যেকে সকলের স্যালারি জেনে গেছে। ব্যাংকে সার্ভিস করছি, স্যালারি জেনে গেছে। রেলে সার্ভিস, তো স্যালারি জেনে গেছে। পোস্ট ওয়াইজ স্যালারি জেনে গেছে সবাই, এত দেখা দেখেছে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং মানুষ কজন দেখেছে? নেটওয়ার্ক মার্কেটিং মানুষ কজন দেখেছে? দেখেইনি। 1996 শুরু হয়েছে ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিং, তাও মোদিকারের হাত ধরে। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি আবার পরে আসছি। যেটা নিয়ে বলছিলাম যে এই যে পড়াশোনা শুরু হচ্ছিল, পড়াশোনা করা হলো, তারপর সিলেকশনের একটা ব্যাপার থাকছে, তারপর যে চাকরিটা জন্য সবাই খাটছে সেটা কিন্তু কম্বাইন্ড লেভেল। মানে কি, চয়েস নেই কোনো, আমি একটা চাকরি পেলেই হলো। মানে চাকরি পাওয়াটা বা চাকরি করাটা কোনো উদ্দেশ্যই নয়। ম্যাক্সিমাম মানুষের উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান, একটা রোজগার করার জায়গা খুঁজে বার করা, এইটুকু মাত্র, আর কিচ্ছু না, নাথিং। পেপারে বেরোয় ডোমের চাকরি, তার জন্য MA পাস করে বসে রয়েছে, তারা অ্যাপ্লাই করছে। আরে কি অবস্থা! গ্র্যাজুয়েশন কমপ্লিট, মাস্টার ডিগ্রি কমপ্লিট, মানে 10,000 টাকাও মাইনে না সেরকম কাজ করছে দিন রাত জেগে। প্রচুর মানুষ আছে, প্রচুর। তাহলে চাকরিটা এই জায়গায় চলে গেছে। তবু চাকরির গুরুত্ব আছে, কারণ মানুষ জেনে গেছে চাকরিতে রোজগার হয়, মাস শেষ হবে টাকা পাবে, এটা কিন্তু তারা জেনে গেছে। এবার বলছি কোয়ালিটি। তাহলে কোয়ালিটি ম্যাটার করে না, কার কি কোয়ালিটি আছে। পয়সা দিলে তারা কাজ করতে রাজি আছে ম্যাক্সিমাম লোক। ইভেন তাদের মধ্যে আমিও একজন ছিলাম যে চাকরি পেতে হবে। তো যাই হোক, আমি একটা বেছে নিয়েছিলাম জায়গা যে মেডিকেল টেকনোলজিস্ট, এটা করলে আমি ক্রিটিক্যাল কেয়ার ডিপ্লোমা করলে চাকরি পেতে পারি এই লাইনে। তো আমি সেই লাইনে চলে গেছিলাম। তো আমি বলতে চাইছি যে যারা চাকরি পেয়ে গেল, এবার ধরুন চাকরি পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে কি হবে? সবার ফার্স্ট আরো একটা কথা বলবো, যে চাকরি পাওয়ার জন্য ছোটবেলা থেকে মাইন্ডসেট থাকে চাকরি পেতে হবে, আর গভর্নমেন্ট সার্ভিস হলে আরো ভালো। সুতরাং যাদের পরিবার সিলেক্ট করেছিল যে গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে, আর সেই বাচ্চারা ধরুন বড় হয়ে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যেমন আমিও পেয়েছিলাম। তো তাদের কিন্তু লক্ষ্য মানে টার্গেট জীবনের 100% ফুলফিল হয়েছে। তাদের টার্গেট কিন্তু 100% কমপ্লিট। সরকারি চাকরি পাওয়ার টার্গেট ছিল ছোটবেলা থেকে, পেয়ে গেছে। তার ফ্যামিলি, তার বাবা মা, তার নিজের 100% টার্গেট সফল হয়ে গেছে, সাকসেস। বাট চাকরি পাওয়ার পরে সে কি তার জীবনে লাইফে কি সাকসেস পেয়েছে? সে তার টার্গেটে 100% সাকসেস পেয়েছে, কিন্তু লাইফে কি 100% সাকসেস পেয়েছে? তার কি বিশাল বড় ইমারত বাড়ি আছে? তার কি দারুণ একটা 4 চাকা গাড়ি আছে? তার কি দারুণ লাইফস্টাইল? সে কি ফরেন ট্রিপ করতে পারে? না, নাথিং।
তার জন্য কি বহু লোকের কর্মসংস্থান হয়েছে? না, নাথিং। সে কি তার বাবা মাকে খুব ভালো রাখতে পেরেছে? না, নাথিং। সে কি তার বাচ্চাদের জন্য বেটার এডুকেশন বা বেস্ট কিছু করতে পেরেছে? না। সে কি তার পরনের জামা কাপড়টা বেস্ট কোয়ালিটি ভালো ব্র্যান্ডের কিনতে পারে? উত্তর না। তাহলে চাকরি পেয়ে কি লাভ? ছোটবেলা থেকে যে টার্গেটটা নিয়েছিল গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে, এই টার্গেটটাই তো সঠিক ছিল না। তার মানে টার্গেটটাই ছিল এইটুকু এইটুকু এইটুকু, জাস্ট এইটুকু। তাই এইটুকু ড্রিম ফুলফিল হয়। সরকারি চাকরি করলে এইটুকুই হয় যে ছোট্ট ঘর আর আমি তুমি সামনে সান বাঁধানো উঠোন, আর কিচ্ছু হয় না ফ্রেন্ডস। আমি নিজে করতাম সরকারি চাকরি। তো সেই জায়গা থেকে বেরিয়ে এবার বলছি যে চাকরির লাইফ, সেখানে বস থাকে। বস বস তো আছেই বসগিরি করার জন্য মাথার ওপর। বস বাদে আনুষঙ্গিক কলিগ, যাদের বলে কলিগ, একসাথে যারা কাজ করে, তাদের ব্যবহারটা কেমন হয় ফ্রেন্ডস? যারা চাকরি করেন তারা জানেন। একটা ছুটির অ্যাপ্লিকেশন দিতে গেলে তারা কিভাবে পেছনে লাগে যদি আপনার ছুটি না পায়, সে ছুটি পায়। ভাবুন একবার, তারা চাকরি করে, তারা কি ইচ্ছে মতো ছুটি পায়? তারা কি পাশের বাড়ির নেমন্তন্ন খেতে চলে যায় চাকরি না করে? নাকি তারা প্রতিদিন তার ডিউটিটা করে, তার কর্মসংস্থান? আমি একটা ছোট্ট কথা বলছি স্যার, যে আজ কেউ চাকরি পেল, সাপোজ গভর্নমেন্ট সার্ভিস পেল, তার স্যালারি 70,000 হলো। তারপর তার আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকে বলবে কত স্যালারি? 70,000। চাকরি পেয়েছে জানো মায়না কত? কত? 70,000। নট অনলি হি অর সি, সে নিজে শুধু নয়, তার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তার গার্জেন, সমস্ত পুরো সার্কেল জানে সে 70,000 স্যালারি পাবে। আমার কথা বলার উদ্দেশ্য এইটা ফ্রেন্ডস। একটা কথা বলুন আমাকে, সে যদি 30 দিনের মধ্যে মাত্র সানডে গুলো, ছুটিগুলো বাদ দিয়ে, বা কোনোদিন অন্য ছুটি হতে পারত, ছুটি ডেট বাদ দিয়ে বাদ বাকি 26 দিন তাকে কাজ করতে হবে। এই 26 দিন যদি সে ডিউটি না করে 70,000 কি স্যালারি সে পাবে? গভর্নমেন্ট সার্ভিস হোক, স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সে কি সার্ভিস পাবে? নো। সে নো ওয়ার্ক নো পেতে থাকে। তো একটাই কথা বলছি, আমি যখন চাকরি করতাম দেখেছি 6 মাসে 7খানা সিএল পেতাম, মানে বছরে 14টা ছুটি। আর ইএল বছরে খুব সম্ভবত 30টা মতন ছিল, আর মেডিকেল 10টা। তো 2.5 ইএল পার মান্থ মনে পড়েছে, 2.5 ইএল পার মান্থ এরকম। তো যাই হোক, এইরকম একটা জায়গায় ছুটি কিছু আছে দেখা যায়, তো ছুটি নেওয়া যায় না। আবার হচ্ছে আর্ন লিভ, মানে তুমি ছুটি নিও না, ওটাকে আর্ন করো, কিনে নাও, পয়সা পাবে। তাও 60 বছর বাদে চাকরি লাইফের শেষে। আর ম্যাক্সিমাম 300 ছুটি জমানো যাবে, তার থেকে বেশি না। কোনো কারণে এরকম কারণ না হয়ে যাক যে 300 দিনের বেশি ছুটি নিতে হয় জমানো থাকার পরে, আর যদি হয়ে যায় নো ওয়ার্ক নো পে হয়ে যাবে। সুতরাং ফ্রেন্ডস, একটা কথা ভাবার চেষ্টা করুন, আমার আসল কথাটা এখনো বলা হয়নি যেটা আমি বলতে চাইছিলাম। ভাবুন, তার মানে তার পাড়া প্রতিবেশী, আশেপাশে সকলে যারা শুনেছে ও চাকরি পেয়েছে, তারা গ্যারেন্টি দিচ্ছে যে ও প্রতিদিন ডিউটি যাবে, তাই তার স্যালারি 70,000 প্রত্যেকে বলছে। ইয়েস অর নো? ভাবুন। তাহলে আজ যদি কেউ মোদিকেয়ার জয়েন করে আর প্রতিদিন যদি 8 ঘন্টা ডিউটির মতন সে রেগুলার 4-5টা জয়েনিং প্রোগ্রাম ফলো আপ করে, আমি গ্যারান্টি দিচ্ছি ফার্স্ট স্টার ডিরেক্টর উইদিন আ মান্থ হওয়া যায়। আর যদি কেউ চাকরি পায়, সে সকাল থেকে রাত অবধি যেমন কাজ করে সিরিয়াসলি, মোদিকেয়ারে জয়েন করে সে এবং তার টিম যদি সিরিয়াসলি কাজ করে, তো মিলেনিয়ার হতে 3 মাসের বেশি টাইম লাগবে না ফ্রেন্ডস। যদি প্ল্যান চাই আমার সঙ্গে পার্সোনালি দেখা করবেন, আমি প্ল্যান দিয়ে দেবো। কিন্তু ঘটনা হচ্ছে 3 মাসে কেন হয় না মিলেনিয়ার, 1 মাসে কেন হয় না ডিরেক্টর? কারণ এই জায়গাটা সেট নেই যে মাসের শেষে আমি এত টাকা স্যালারি পাবো। কারণ এটা স্যালারি নয় ফ্রেন্ডস, দিস ইজ আ বিজনেস। মোদিকেয়ার বিজনেস অপরচুনিটি। তো বিজনেস আগে বুঝতে হবে বিজনেস কাকে বলে। তো যাই হোক, চাকরি নিয়ে অনেক কথা আমি বললাম, এবার হালকা করে আমি একটুখানি বিজনেস টাচ করে যাই। তো বিজনেস কি, হোয়াট ইজ বিজনেস? বিজনেস মানে ব্যবসা। ব্যবসা করতে গেলে কি লাগবে? ব্যবসা করতে গেলে লাগবে একটা মূলধন, মানে ক্যাপিটাল। সেই ক্যাপিটাল আপনি হাত দিতে পারবেন না, ওই ক্যাপিটালটা থেকে যাবে, তার থেকে প্রফিট বেরোবে। ওই প্রফিটটা থেকে আপনার আনুষঙ্গিক খরচপাতি বাদ দিয়ে যেটা থাকবে সেটাই অ্যাকচুয়াল প্রফিট, সেটা নিয়ে আপনার জীবন কাটবে।
মানে আপনার যদি 1 কোটি টাকা সাপোজ খাটানো আছে কোনো বিজনেসে, ওই 1 কোটি টাকা আপনার নয়, ওই 1 কোটি টাকা বিজনেসের অ্যাসেট। এবং ওই 1 কোটি টাকা যখন তখন চোট হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে, যা খুশি হয়ে যেতে পারে। ওখান থেকে প্রফিট বেরোলো ধরুন মান্থলি 50,000, তো ওইটাই আপনার ইনকাম। ঠিক আছে, তো আপনার বিজনেস কত টাকা খাটিয়ে বিশাল বড় বিল্ডিং, বিশাল কিছু আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কত টাকা আপনি খরচ করতে পারেন প্রতি মাসে ওখান থেকে, সেটাই আপনার অরিজিনাল বিজনেস, এটা ভাববেন ফ্রেন্ডস। ঠিক আছে, এবার বিজনেসের তো রিস্ক ফ্যাক্টর থাকবেই, যে কোনো বিজনেস রিস্ক ফ্যাক্টর থাকবেই। তো যাই হোক, একটা ছোট্ট বিজনেস, যেটাকে বিজনেস বলাই চলেন, মনে করুন একটা মুদিখানার দোকান। সেই মুদিখানার দোকানে কত রকম আইটেম আছে, এবং কোন মুদিখানা দোকান থেকে আপনি শপিং করেন, সেখানে স্টক কত আছে, তার ভ্যালু কত আছে, আর যে দোকানদারের মালিক, তার নলেজ কতখানি আছে প্রোডাক্ট সম্বন্ধে, কোনটা শেষ হচ্ছে, কোথা থেকে আনতে হবে, তার কেনা দাম কত, বিক্রি দাম কত, পুরো সব একটা মেমোরি কম্পিউটার, রাইট? আচ্ছা, তারপর সে যে ওখানে সকালবেলা ঢুকলো, সে কিন্তু বাড়িও যেতে পারে না। ম্যাক্সিমাম লোককে আমি দেখেছি দোকানে টিফিন করে, টিফিন বাক্স নিয়ে আসে, টিফিন বক্স, এবং সেই বক্স থেকে টিফিন খায়। এবং ম্যাক্সিমাম টাইমে আমি দেখেছি দোকানে চেয়ার তো থাকে, ম্যাক্সিমাম দোকানদার ওখানে বসতেও পারে না, কারণ তারা বিজি থাকে। তারপর বাড়িতে যদি অনুষ্ঠানও হয়, ওকে দেখার জন্য দোকানে ভিজিট করতে হয়, যে দোকানে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। সাপোজ কারুর মামা যদি দোকানদার হয়, যদি কারোর হয়েও যায়, সাপোজ মাইন্ডে নেবে না, বোঝানোর চেষ্টা করছি, মামার সঙ্গে মামা বাড়ি গেলে দেখা পাবেন না, দোকানে যান, ইয়েস অবশ্যই দেখা পাবেন। তো সুতরাং দোকানদারের লাইফ এরকমই চলে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা আমি বোঝানোর চেষ্টা করছি যে চাকরি লাইফ, বিজনেস লাইফ, কেন তাদের রোজগার হচ্ছে, তাদের ডেডিকেশন দেখুন, তাদের প্যাশন দেখুন, তাদের ডেডিকেশন দেখুন, তাদের জীবনের কাজ করার জায়গাটা দেখুন, কতটা তারা সিরিয়াস, কতটা এফোর্ট দিচ্ছে। নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান, সে নিজের বাড়িতে নেই, সে কাউকে দিয়ে অনুষ্ঠানটা চালাচ্ছে, দোকানে নিয়ে যাচ্ছে প্রেজেন্ট। খুব কম ব্যবসায়ীকে দেখেছি যে 7 দিন 10 দিন 15 দিনের জন্য ঘুরতে গেছে না, পয়সা প্রচুর আছে। এমন বিজনেসম্যান আছে যারা মান্থলি লাখ টাকার ওপর রোজগার করে, কিন্তু লাইফে কোনো শান্তি নেই, না ফ্যামিলিকে দেওয়ার মতন তার কোনো টাইম আছে। ঘুরতে যাওয়ার পয়সা তো আছে, ঘুরতে যাওয়ার মতন কন্ডিশন নেই। এবং রাতে ঘুমাতে পারে না ফ্রেন্ডস, টেনশনে কি হবে কালকে, হ্যাঁ লস হয়ে যায় কিনা, লাভ হয়ে যায় কিনা, এই তো তাদের জীবন কাটে এইভাবে। তাহলে আমি কেন মোদি কেরিয়ান? আই ফিল প্রাউড যে আমি মোদি কেয়ার করি। মোদি কেয়ার আমি শুধু মিলেনিয়ার হইনি, আমার টিম থেকে বেশ কিছু মিলেনিয়ার আছে, 12 জন মিলেনিয়ার আছে আমার টিম থেকে রাইট নাও। 30 জন 50,000 টাকা প্লাস ইনকাম করে, 12 জন 4 চাকা গাড়ি পেয়ে গেছে, প্রতিটা গাড়ি 10 লাখের উপর দাম, হাইয়েস্ট প্রাইস গাড়ি 25 লাখ টাকা দাম। তো বলতে চাইছি যে মোদি কেয়ার লাইফ কি দিতে পারে। মোদি কেয়ার লাইফে আপনার পেছনে লাগার লোক থাকবেন, মোদি কেয়ার লাইফে কলিগ নামক বস্তুটা নেই, মোদি কেয়ার লাইফে বস নামক শব্দটা অ্যাপ্লাই করার জায়গা নেই, টেনশন নেই, টার্গেট নেই, ইনভেস্ট নেই, কিছু নেই। তো কি আছে বিজনেসে? শুধু কথা বলবো। আর কিছু মানুষ আছে কথা বলতে হবে, তা তুমি করো না, কি করবে লাইফে, কি করবে? না ইনভেস্ট করবে, বিজনেস করতে পারবে না, না পড়াশোনা শিখেছো, চাকরি করতে পারবে না, কথাও বলতে পারবে না। একদম বাচ্চা কথা বলা শেখে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এই পৃথিবীতে টিকে থাকার জন্য। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমেরই উদ্বর্তন হয়, নচেত পৃথিবী থেকে ধূলিসাৎ হয়ে যায়। যে টিকে থাকার লড়াই ফ্রেন্ডস, টিকে থাকতে হবে আপনাকে। তাহলে আপনাকে জানতে হবে মোদি কেয়ারটা কি। আমি সবার প্রথম বলবো মোদি কেয়ার একটা কর্মসংস্থান, এবং এই মোদি কেয়ার বিজনেস এবং চাকরি থেকে অনেক বেটার 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 অ্যান্ড বেটার কর্মসংস্থান, যেখানে একটা সাধারণ মানুষ লাখ টাকার উপর রোজগার করতে পারে। সাইকেল চালানো লোক 4 চাকা গাড়ি শুধু নয়, মার্সিডিজ বেঞ্জ নিতে পারে। এবং অলরেডি যারা ধনী পরিবার থেকে বিলং করেন, তারা আরো ধনী হওয়ার স্বপ্ন এইখান থেকেই দেখতে পারেন, তা উইদাউট এনি ইনভেস্ট। সুতরাং ফ্রেন্ডস, প্রত্যেককে বলছি মোদি কেয়ার বিজনেস
আমি তার কারণে আজকে 18 লাখের কেয়া সেল্টোস গাড়ি চালাতে পারি। আরো একটা আছে রাফ ইউজ করার জন্য, আমার টাটা নেক্সন 12 লাখ টাকা দাম। আরো একটা ছোট কিনে ফেলেছিলাম এই 6.5 বছরের মধ্যে জার্নিতে, সেটা বিক্রি করে দিচ্ছি ইয়ন। আমার হয়তো আগামী 1-2 মাসের মধ্যে কার ফান্ড আবার ক্লোজ হয়ে নতুন কার ফান্ড জমছে। রঞ্জিত দাকে দেখে আমি খুব এক্সাইটেড, BMW X1 নিল লাস্ট গতদিন। তো আমাকে ইনভাইট করেছিল, সরি আমি যেতে পারিনি ওদিন, বাট আমি খুব মানে আনন্দ পেয়েছি মনে। রঞ্জিত আমাকে ভাইয়ের মতন স্নেহ করে, আমি দাদার মতন খুব ভালোবাসি। এবং BMW X1 আমি ইউটিউবে দারুণ রিভিউ দেখে নিচ্ছি, দারুণ বাজার, 55 লাখ টাকার গাড়ি। ভাবুন, রঞ্জিত গোপের জন্য একটা হাততালি হয়ে যাক ফ্রেন্ডস। সরি, রিয়াকশনে গিয়ে তোমরা দিতেই পারি। তো যাই হোক, তো বলতে চাইছি যে আমিও ভাবছিলাম যে কার ফান্ড আবার জমছে, তো কি হবে, মোটামুটি 1-2 বছরের মধ্যে আমিও নিতে পারি আমার স্বপ্নের গাড়ি রেঞ্জ রোভার ভেলার। দারুণ পছন্দ, আমি এবং মোনালিসা দুজনেরই দারুণ পছন্দ, আর দুজন আমরা একসাথেই কাজ করি। 1,25,00,000 টাকা দাম গাড়িটার। তো কি হয়েছে, মোদিকার তো এই কারণেই করছি যাতে ড্রিম ফুলফিল করতে পারি, করবই। তো শুধু এবার বলছি যে কাজ করা, ইজি টু ওয়ার্ক, নো নিড এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোনো প্রয়োজন নেই, আপনার কোনো ব্যাকগ্রাউন্ড কোনো দরকার নেই। ইনভেস্টমেন্ট দরকার আছে ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট, আপনার স্মাইল, আপনার হাসি আর আপনার ভালো ব্যবহার, এটাই এই বিজনেসের ইনভেস্ট। যদি আপনি করতে পারেন তো দারুণ। চাকরি করা, কাজ করা, বিজনেস করা, কাজ করা, কাজ করার পরে রিল্যাক্স কি, একটু বাড়িতে বসে গল্প করলাম, বন্ধু বাড়ি ঘুরতে গেলাম, ক্লাবে আড্ডা দিতে গেলাম। আর আমার বিজনেসই তাই ফ্রেন্ড, শুধু রিল্যাক্সেশন, এন্টারটেইনমেন্ট। আমি মানুষের কাছে যাই, গল্প করি, কেউ গল্পতে কেউ রাজি হয়, কেউ হয় না, বিভিন্ন মানুষ বিভিন্ন মেন্টালিটির হয়, তাতে আমার কি, আমি তো মোদি ক্যারিয়ান, আমি মোদি ক্যারি করি। তো যার পছন্দ আমার সঙ্গে আসবে, যার পছন্দ না আসবে না। অনেকে বলে সবাই শোনে না, সবাই রাজি হয় না। ইয়েস, সবাই শোনে না, সবাই বোঝে না, সবাই রাজি হয় না। তাই আমি মোটামুটি 4.5 লাখ অ্যারাউন্ড রোজগার করতে পারি পারবো। আর সবাই যদি শুনতো বুঝতো, তাহলে 450 কোটি প্রতি মাসে রোজগার করতাম। আর এটাই বলছি, সেই দিন সামনে আসতে চলেছে। কলেজে ব্যাচেলার ডিগ্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং, মাস্টার ডিগ্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং, MBA অফ নেটওয়ার্ক মার্কেটিং চালু হয়ে গেছে ফ্রেন্ডস। তো কলেজে গিয়ে যারা পড়াশোনা করছে, নেটওয়ার্ক মার্কেটিং এর উপর ডিগ্রি নিচ্ছে, মাস্টার ডিগ্রি নিচ্ছে, MBA করছে, তারা বেরিয়ে কি করবে, নেটওয়ার্ক মার্কেটিং করবে। আপনাকে কি বলা হয়েছে, আধার কার্ড দিন, প্যান কার্ড দিন, কোন সার্টিফিকেট দিন বলা হয়েছে? নো। আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে কোথায়, একটা তো জায়গা দিতে হবে ঢোকার, তার জন্য অনলি অ্যাকাউন্ট নাম্বার দিন, হয়ে গেল। ওয়েট করুন, জাস্ট ওয়েট। আর মাত্র কয়েকটা বছর ওয়েট করুন, এমন একটা দিন আসবে বলবে যান 3 বছরের ব্যাচেলার ডিগ্রি কোর্স করুন, সার্টিফিকেট নিয়ে আসুন, অ্যাডমিশন টেস্ট দিন, তারপর আপনাকে সিলেক্ট করা হবে নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবে। কারণ এটাও একটা কর্মসংস্থান, এটা একটা কর্মসংস্থান, এটা একটা ইনকাম করার জায়গা, বুঝে নিন ভালো করে। আর হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বেটার দেন জব, আমি এখনো বলিনি, তার মধ্যে অলরেডি হয়তো অনেকে ফিল করে গেছেন যে কি। এবার বলছি হোয়াই বেটার। চাকরি করে আপনাকে যদি একটা সার্ভিস লাইফে গাড়ি দেয়ও, যে চাকরি চলে গেল, বাংলো চলে গেল, গাড়ি চলে গেল, সিকিউরিটি চলে গেল, সব চলে গেল, তখন আপনি কি করবেন? তখন আবার অনেক সময় আমরা গান শুনি, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার আর ওপার, স্বামী স্ত্রী আর এলসিসিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কে বলেছিল মতিকার করতে? তোমার মূর্তি বানিয়ে রাখতো, 7th জেনারেশন ইনকাম, নাতি এসে তার না ঘরের ছেলে মেয়ে হয়ে পুতি এসে ধূপ ধুনো দিয়ে পুজো করতে, ঠাকুরদা মতিকার করেছিল, আমি ফ্রিতে টাকা পাচ্ছি প্রতি মাসে। আরে এইরকম জায়গা, এইরকম কেরিয়ার, মোদি কেয়ার। বোঝার চেষ্টা করুন যে আজ আপনি একজনকে তার বাড়ির জিনিস কেনাকাটার কথা বললেন, কেউ মোদিকার করুক বা না করুক, তার বাড়িতে তেল, সাবান, শ্যাম্পু, মশলা পাতি, ঘি, মধু, গরম চা, কাপড় কাচা, বাসন মাজা, বাচ্চাদের প্রোডাক্ট, এগ্রিকালচার প্রোডাক্ট, আরো কত কিছু। এখন তো পারফিউম চলে এসছে, আরো অনেক কিছু আসছে, বাটি ঘটি কৌটো সব চলে আসবে ফ্রেন্ডস। তো অ্যালকালাইন পিচার্স চলে এসছে, কোন দিন দেখবো যে 4 চাকা গাড়ি, বাইক সব পাওয়া যাবে মোদিকারে। আসছে আসছে, ওয়েট। তো এইরকম একটা জায়গা, মানুষের মোদিকার করুক বা না করুক, তার প্রয়োজন মেটানোর জন্য পয়সা দিয়ে তার ড্রিম ফুলফিল করে, এইগুলো কাজ করে অন্য জায়গায়, পয়সা রোজগার করে এই সমস্ত জায়গায় খরচা করে। আর মোদিকার কি,
আপনার প্রয়োজন আছে, আপনাকে নিতেই হবে, এখান থেকেই নিন, এখান থেকেই আপনার, এটাই আপনার কাজ হয়ে গেল, এখান থেকেই ডিম ফুলফিল হয়ে গেল। আর আপনি যাদেরকে বলেছিলেন তারাও আস্তে আস্তে মিলেনিয়ার হয়ে গেল। আপনি ঘুরতে যাবেন তাদেরই সাথে, আপনি গাড়ি পাচ্ছেন, তারা গাড়ি পাচ্ছে। আপনি আস্তে 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 কখন লিডার হয়ে গেছেন, কখন মানে কার গুরুদেব হয়ে গেছেন, কে এসে আপনাকে প্রণাম করছে, আপনি বুঝতেই পারবেন না। কখন মালা পরলেন গলায়, মালাটা দিন দিন বড় হলো, মিলেনিয়ার হলেন, মাথা থেকে পা পর্যন্ত মালা চলে গেল। আপনাকে এবার হায়ার করা হবে, অমুক জায়গায় আসুন, পেহচান, আপনাকে দিয়ে পেহচান প্রোগ্রাম করানো হবে মোদি কেয়ার থেকে। তার জন্য আপনাকে আবার সবাই ওয়েট করবে, এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে, তাও মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, জাগুয়ার, এরকম। আরে বাপরে, মোদি কেয়ার, দ্যাট ইজ মোদি কেয়ার, এটাই মোদি কেয়ার, এটাই মোদি কেয়ার। আর বলতে হবে হোয়াই বেটার দ্যান জব। এবং যারা ওই কলিগ থাকে না, যারা চাকরি বাকরি করে, এটা ভালো বুঝতে পারবেন। তো যারা চাকরি করেন না, এটা ভালো বোঝাতে পারবো না আমি কলিগ কেমন হয়। তো কলিগ এক্সপিরিয়েন্স অনেকের আছে, আপনাদের আশেপাশে যারা চাকরি করে একটু বলবেন, আচ্ছা দাদা বা দিদি, আপনার কলিগ আছে চাকরি করেন, আচ্ছা দাদা কেমন, খুব ভালো। কলিগ আমার বেস্ট ফ্রেন্ড, আমি তার ছবিটা আমাকে একটু দেবেন, আমার ঘরের দেয়ালে বাঁধিয়ে রেখে দেবো যে কলিগকে বেস্ট ফ্রেন্ড মানে। আরে বাপরে, লাইফ কাটিয়ে এসেছি। 2010-এ চাকরি পেয়েছি, 2017 সালে পার্ট টাইম মোদি কেয়ার জয়েন করেছি 22শে জুন, উইদিন 2.5 ইয়ার। 2.5 বছরের মধ্যে আমি আমার গভর্নমেন্ট সার্ভিস রিজাইন দিয়ে চলে এসেছি। পার্ট টাইম বিজনেস থেকে 2 লাখ প্লাস ইনকাম করার পর, পার্ট টাইম বিজনেসে আমার 2,09,034 টাকা ইনকাম ছিল 2019 ডিসেম্বর, এবং 31 ডিসেম্বর 2019 আমি আমার গভর্নমেন্ট জব রিজাইন করে দিই, আমি ফুল টাইমার হয়ে যাই। তারপর আসে লকডাউন। লকডাউনের টাইমে লোকে কি ঘাবড়ে গেছে, আমিও ঘাবড়ে গেছিলাম 1 মাসের জন্য। তারপর প্রতি মাসে চেক রাইজ করেছে। লকডাউনে আমার হাইয়েস্ট চেক ছিল 3,66,000। লকডাউন পিরিয়ডে আমাদের টিম থেকে, আমার টিম থেকে 2টো মিলেনিয়ার বেরিয়েছে, 3টে 4 চাকা গাড়ি অ্যাচিভ হয়েছে। লকডাউন পিরিয়ডে মানুষ নাকি খেতে পাচ্ছে না, তাদের নাকি চাকরি চলে যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইরকম একটা ফেজ গেছে 2.5 বছর। তাহলে 2.5 বছর চাকরির পাশে পার্ট টাইম, 2.5 বছর লকডাউন ফেজ, তারপরে আমার বিজনেসের বয়সই হচ্ছে 6.5 বছর। তো 2024 চলছে, জুন মাসের 22 তারিখ এলে 7 বছর কমপ্লিট হবে। তো যাই হোক, এর থেকে অনেক বেশি টাইম আমি চাকরি করে এসেছি, চাকরির লাইফটা জানি। হ্যাঁ, আমি গেজেটেড অফিসার ছিলাম না, আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্রুপ বি ক্যাটাগরি স্টাফ ছিলাম, মানে 3600 গ্রেড, যারা চাকরি করেন তারা বুঝবে। তো সেখান থেকে আমি মোদিকারে চলে এসেছি। আর 6.5 বছরে আমি যখন মোদিকার ফার্স্ট জার্নি শুরু করি, চাকরি করার পরও আমার কাছে একটা সেকেন্ড হ্যান্ড অ্যাপাচি লাল রঙের বাইক ছিল। বুঝতে পারছেন কন্ডিশন কি আছে। আর এই 6.5 বছরে আমার কাছে 3খানা বাইক চেঞ্জ হয়ে গেছে। মানে ফার্স্ট নিয়েছিলাম বাইক হচ্ছে ইয়ামা FZS ফার্স্ট হ্যান্ড, তারপর RS 200 ফার্স্ট হ্যান্ড, এবং তারপর রিসেন্ট নিয়েছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 রিবন উইথ ক্রোম রেড মডেল। এ গেল বাইক। 4 চাকায় আছি। ফার্স্ট ছিল হুন্ডাই ইয়ন ব্লু কালার স্পোর্ট টপ মডেল, 4,76,000 টাকা তার দাম ছিল। তারপর নিলাম টাটা নেক্সন, ওটা আমার কাছে এখনো আছে, ওটা আমি রাফ ইউজ করি, অ্যারাউন্ড 12 লাখ দাম। তারপর যেই গাড়িটা নেওয়া হয়েছে কেয়া সেলটোস, এই বছর দেড়েক বয়স হয়েছে, ওটা বেশি একটা চালাই না। ওটা এখন আমার মানে প্রিমিয়াম কার হিসেবে, মানে আমার কাছে প্রিমিয়াম কার, 18 লাখ টাকার একটা গাড়ি কেয়া সেলটোস। আর আবার নতুন কার নেওয়ার প্ল্যান হয়ে গেছে। বাইক হলো, গাড়ি হলো, এবার বাড়ি। অলরেডি প্রায় 60 লাখ অ্যারাউন্ড দামের অলরেডি একটা ফ্ল্যাট আমার নেওয়া হয়ে গেছে। যেহেতু এখনো ডেকোরেশন কমপ্লিট করতে পারিনি, তো এখনো আমি সেইভাবে ডিক্লেয়ার করিনি। তো হয়ে যাক, কাজকর্ম কমপ্লিট, তো একটা ভালোভাবে ভিডিও করে আপনাদের জানাবো। তো গৃহপ্রবেশও করার ইচ্ছা আছে, সেইভাবে ক্লোজ যারা আছেন নিশ্চয়ই ডাকবো, তো আপনারা দেখবেন। তো মোদি কেয়ারে 6.5 বছরে এইগুলো হয়েছে। শুধু আমার একার নয়, আমার টিমে 12 জন মিলেনিয়ার, 12 জনের 4 চাকা, এবং আমার টিমে আমি মিলেনিয়ার না হলে কাউকে গাড়ি নিতে বারণ করি, কারণ মিলেনিয়ার হয়নি, 20-30 হাজার ইনকাম, 4 চাকা নিয়ে কি বাড়িতে শোকেসে সাজিয়ে রাখবে নাকি? ওই 4 চাকা চলে না। মানে 4 চাকা নিয়ে বাড়িতে রেখে সাইকেলে প্রোগ্রাম করা আমি পছন্দ করি না। 4 চাকা নেবেন তো 4 চাকা নিয়ে বেরোবেন, তবে 4 চাকা নেওয়া বলে, নাহলে ওকে 4 চাকা নেওয়া বলে না। তো
অকাত থাকে তো 4 চাকা নিন আর চালান। তো মিলেনিয়ার না হলে 4 চাকা চালানোর অকাত আছে বলে আমার মনে হয় না, তাই আমি পার্সোনালি কাউকে মিলেনিয়ার না হলে গাড়ি নেওয়া সাজেস্ট করি না। এটা আমার ডিসিশন, এটা আমাকে ফলো করতে হবে কোনো মানে নেই, এটা আমার মনে হয়েছে তাই আমি এটা বললাম। তো মোদিকের এত কিছু পাওয়া যায়। ও আরো 30টা লোক আছে যারা 50,000 প্লাস ইনকাম করে, আর 10, 15, 20, 25 এগুলো আর বললামই না, অনেক আছে, আমি নিজেই গুনতে পারবো, মানে কাউন্ট করিনি। আনকাউন্টেবল, আনকাউন্টেবল নয় অ্যাকচুয়ালি, আছে অনেকে। তো যাই হোক, 24 সালের মধ্যেই আরো অনেক টার্গেট আছে যেগুলো কমপ্লিট করবো। আর শ্রীলঙ্কা সবে কর্ডেলিয়া ক্রুজ থেকে ঘুরে এলাম, আরে বাপরে এত বড় জাহাজ, ভাষায় প্রকাশ করতে পারবো না, বিশাল বড় জাহাজ। মাঝরাতে যখন কর্ডেলিয়া ক্রুজের ওপরে গেলাম, দেখি চারিদিকে জল, শুধু ডাঙা বলতে ওইটাই, কিন্তু ফিল করা যাচ্ছে না জাহাজটা চলছে, এত জোর চলছে ফাস্ট। সাইডে তাকালে বুঝতে পারছি, জানলা দিয়ে তাকালে, ওপরের ডেক থেকে তাকালে বুঝতে পারছি, ফিল করা যাচ্ছে না ফ্রেন্ডস। মানে সমুদ্রের ঢেউ জাহাজটাকে এরাম এরাম করাতে পারছে না। এটা নৌকা নয় ফ্রেন্ডস, 10 তলা জাহাজ, বিশাল বড় জাহাজ, ক্রুজ। না গেলে বুঝতে পারতাম না, গল্প অনেক শুনেছি আমিও। দার্জিলিং এর ভিডিও দেখা আর দার্জিলিং গিয়ে উপভোগ করা দুটো আলাদা ফ্রেন্ডস। তো যাই হোক, শ্রীলঙ্কার ভিডিও দেখছি, শ্রীলঙ্কা গিয়ে উপভোগ করতে চাই। টিমের অনেকে যাবে, নাম চেয়েছি, সবাই এখনো লিডার আমাকে সব নাম টাম দিতে পারেনি সেইভাবে, তাই কনফিডেন্টলি বলতে পারছি না কতজন যাবে, কিন্তু অনেক লোক যাবে, অনেক লোক যাবে। এবং দারুণ, এর থেকে ইজি ট্রিপ হতেই পারে না। আপনি আপনার টাইটেল ধরলেন আর মেনটেন করলেন, ডিরেক্টর একটা 6 মাসের মধ্যে সিনিয়র ডিরেক্টর হবে না তো কি ব্যবসা করছে? তো তারা প্রত্যেকেই তো শ্রীলঙ্কা যাবে। একটা 13-15 আছে, সে ডিরেক্টর হবে না, আর ডিরেক্টর হলেই তো 2 পয়েন্ট, আর 6 মাস 7 মাস কন্টিনিউ করবেন, 14 হয়ে গেল শ্রীলঙ্কা। আরে বাপরে, এই লাইফ কোথায় পাবেন? শ্রীলঙ্কা। তাও আমরা, ভাবুন, বাঙালি হয়ে ছোটবেলা থেকে হিন্দু সমাজে আমরা বেশিরভাগ লোক রামায়ণ পড়েছি, রাম রাবণের যুদ্ধ। অনেকে তো এখনো সেই রাবণের মূর্তি বানায়, তীর মারে, আগুন ধরায়, অনেক কিছু করে। তাহলে রাবণের রাজত্ব যেখানে ছিল, স্বর্গের সিঁড়ি বানানো শুরু করেছিল ওই রকম জায়গায়, যে একটা সমুদ্রের ওপর থেকে ব্রিজ বানিয়ে তখনকার দিনে হনুমান এই বানর দিয়ে রাম সেখানে গিয়ে যুদ্ধ করে আসলো। আর সেই শ্রীলঙ্কা দেখবো না? মোদিকার না করলে দেখা হতো না ফ্রেন্ডস। আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, শ্রীলঙ্কা যাব। শ্রীলঙ্কা ছোটবেলা থেকে গল্প সবাই শুনেছি, যাব শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা যাবো একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে, নর্মাল ইজি, সবাই যেতে পারবেন, একটু ভালো করে কাজ করুন। আরে এই মাসে জয়েন করেছেন তো কি এই মাসেই এফএসডি হয়ে যান, শ্রীলঙ্কা চলুন। এই মাসে না পারলে সামনের মাসে হন, একটা টাইটেল চেঞ্জ করবেন হয়ে যাবে। তাও পারলেন না, দরকার নেই, লাস্ট 1-2 মাস আগে টাইটেল চেঞ্জ করবেন, ডিরেক্টর থেকে সিনিয়র ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টরটা ইডি। দেখা হবে শ্রীলঙ্কায়, যাবো একসাথে, আসবো একসাথে। শ্রীলঙ্কা কেমন দেখে আসবেন? আর শুধু শ্রীলঙ্কা কেন, এরকম অনেক কিছু ওয়েট করছে, সারা পৃথিবী ঘোরাবে মোদি কেয়ার। মোদি কেয়ারে সমীর মোদিজি এমন একটা লোক আছেন, যারা পার্সোনালি মিশেছেন তারা জানেন, আর জানেন না তারা বলে বোঝাতে পারবো না। অমায়িক মানসিকতার একটা মানুষ। আজকে মানে 65-70-75 হাজার কোটি টাকার একটা গ্রুপের মানুষ, ওনার বিহেভিয়ার দেখলে কেউ ভাববেই না যে এই মানুষটা মানে মানে কি লেভেল। আমরা জানি, যারা জানে তারা বুঝতে পারবে। যেখানে ওই মানুষটার ব্যবহার এত সুন্দর, এত পোলাইট, এত বিনম্র, তা সেখানে আমরা কে? কিছুই না, নাথিং। তো কিসের এত ঘ্যাম, কিসের এত ইগো, কিসের কি? কিচ্ছু না ফ্রেন্ডস। আর আপনি সকলকে শুধরাতেও পারবেন না। আর আপনি, আমি একটা জিনিস দেখেছি, মানুষ খুঁজে বার করতে হয়, মানুষ নিজেরাই কাজ করে। হ্যাঁ, একটু উৎসাহ দিতে হয়, একটু বুঝিয়ে দিতে হয়, কাজ তো নিজেরাই করে, রাইট? তো সুতরাং নিজেকে ক্রেডিট নেওয়ার কোনো ব্যাপার নেই। আমি দেবাশিস চক্রবর্তী বিশাল কিছু নই, কিন্তু আমার টিম খুব ভালো। আমি লাকি যে তারা আমার সাথে আছে এবং তারা একসাথে কাজ করে। আমি খুব লাকি, ভগবান আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছে। আমি ভীষণ লাকি, বিভাস মুখার্জি, রুনা ম্যামের মতন মানুষ আমার সাথে আছে। আমি এটাও লাকি সঞ্জয় বাগারিয়া টিমে আছি। আর প্রাউড ফিল করি, আমাদের টপ অফলাইন সুরেখা ভার্গব এখন ভারতবর্ষে টপ আর্নার অফ মোদি কেয়ার, এবং আশা করি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতেই উনি টপ আর্নার। তো ইচ্ছা তো অনেক বড় জায়গায় আছে, তো সেখান তো যাবোই। আর ফ্রেন্ডস, সকলের যখন সাফল্য পায় না, এই যে বললাম রঞ্জিত গোপ আজ নিজের দাদার মতন মনে করি, BMW X1 পেয়েছে, দারুণ লাগছে। তো আপনারাও কোনোদিন BMW পাবেন, মার্সিডিজ পাবেন, মিলেনিয়ার হবেন, 10 লাখ প্লাস ইনকামে আসবেন, দারুণ লাগবে না? তো যাই হোক, একটা জিনিস শুধু মনে করি, এখনো না সেরকম কিছু কাজ করতে পারলাম। সঞ্জয় বাগারিয়া স্যার পর্যন্ত আমাকে চেনেন, ফিলিপ সিং নীনা ম্যাম একটু একটু চেনেন, মাঝে মাঝে হয়তো ভুলেও যান।
কাজ তো এমন সেই দিন মনে হবে যে করলাম, সুরেখা বারকাম আমাকে চিনবে, সমীর মোদিজি চিনবে যে একজন আছে মোদি কেয়ারে কাজ করছে, সেই দিন বুঝবো না যে দেবাশিস চক্রবর্তী কিছু কাজ করতে পারলাম উইথ টিম, আর পুরো টিমের সাথে সেইভাবে কাজ করতে চাই। মানে থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক শুভেচ্ছা সকলকে যারা কাজ করছেন, অনেক শুভেচ্ছা থাকলো আগামী দিনে অনেক সাকসেসের জন্য। এবং আমি প্রাউড আমার আপলাইনদের জন্য, আমি প্রাউড আমার টিমের জন্য, বারবার বলছি। আর আমি আরো বেশি প্রাউড মোনালিসার জন্য যে আমরা দুজন একসাথে কাজ করি। তো থ্যাংক ইউ অল। আর একটাই মেসেজ, আমরা করব জয়। আমরা করবো জয়। আমরা করব জয়, আমরা করব জয়। এক্সেলেন্ট। ভাই তোমরা জয় করে নিয়েছো, জয় হয়ে গেছে। দেবাশিস তুমি যা বলেছো না, মানে শেষ হয়ে গেছে ভাবতেই পারছি না। রশ্মি তুমি সবকিছু বলে ফেলেছে বেটা। ক্রুজ বলে দিয়েছে, রঞ্জিতে গাড়ি BMW বলে দিয়েছে। বাহ বাহ, তোমাকে সবাই চিনে দেবাশিস ভাই। ইউ আর দ্য সুপারস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ন্যাশনাল প্ল্যাটফর্মে তোমাকে আর উঠতে হবে, এটা বলবো। Right. আর তুমি করে নেবে ভাই। ইউ আর আন্ডার দ্য টপ 25 আন্ডার দ্য কান্ট্রি ইয়ার। তুমি টপ কি বিভাগটা কি র্যাঙ্ক ছিল লাস্ট মাসে? 20 20 বাপরে, টপ 20। তুমি তুমি চিন্তা করতে পারো দোস্ত, হি ইজ দ্য টপ 20 আন্ডার দ্য কান্ট্রি। আর যেভাবে উনি আপনার আপলাইনে হাত ধরে যেভাবে উঠছে না, কোথায় যাবে, টপ 10-এ ঢুকে যাবে, আমার কোনো কোনো ডাউট নেই এটা। ইউ আর ভেরি ভেরি গ্রেট লিডার, তুমি ভেরি ফোকাসড অ্যাগ্রেসিভ লিডার। আমার মনে আছে তুমি যখন চাকরি, ইউ আর ডুইং দ্য চাকরি, ইউ আস্কড মি, দাদা কি চাকরি ছেড়ে দেবো? বলে यार रुक रुक रुक। আমি তো ফার্স্ট বলছি রুক, কবি তোমার নেটওয়ার্কে আরো স্ট্রং কর, তোমার একটা লেভেলটাকে আরো উপরে যেতে দেয়। আমার ক্লিয়ারলি মনে আছে। আর হঠাৎ শুনো একদিন তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো, চল खत्म। लेकिन देवाशीष जी, हिंदी में बोलूंगा, चाकरी छोड़ने के बाद आपने जिस कॉन्फिडेंस से अपना बिजनेस ग्रो किया, যেভাবে you have gone building your network in your team, I can tell you all are proud of you, all uplines are proud of you, West Bengal leaders are proud of you। और आपने जो ये छोड़ दिया আমরা করব জয়, পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে। হ্যাঁ, জয় তো হবে। and you are the biggest fastest growing leader in my team। আমি সবসময় তোকে ভালোবাসি। তুমি মোনালিসার সঙ্গে কাজ করছে, you both are wonderful। আর সবচেয়ে বড় কথা, তোমার যে গুরু আছে ও তো অল ইন্ডিয়া ফাটিয়ে দিচ্ছে, এবার ওকে ডাকতে হবে। তো आओ তোমার গুরুকে ডাকি। হ্যাঁ, মিস্টার বিভাস মুখার্জি, হু ইজ ইয়োর ক্রিয়েটর এন্ড ইয়োর মেন্টর। বিভাস দা, আজকে দেখুন গুড মদিকা দাদি মর্নিং। গুড মধ্যে দাদি মানে গুরু, গুড মধ্যে দাদি। আপনাকে স্যার, আপনাকে স্যালুট, প্রণাম এই MM এর এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। আজকে দেবাশিস যে আজকে ওর কথা বলার সুযোগ পেলো বা আমরাও পাই এই প্ল্যাটফর্মটার জন্যই, আপনাকে স্যালুট স্যার। থ্যাংক ইউ দাদা। আমি চিন্ময়ের কথা বলতে পারি, একটা প্রত্যন্ত গ্রামের ছেলে থেকে উঠে আসা চিন্ময় আজকে MC করলো, প্রথম MC করলো, দারুণ MC করেছে চিন্ময়। এবং স্যার ও মিলিয়নিয়ার হয়ে গেছে, দারুণ কাজ করছে। দাদা চিন্ময় ইজ আ ভেরি গুড লিডার, ডায়মন্ড মিলিয়নার শুনেছি, আজকে ওর দারুণ MC দেখেছি। হ্যাঁ, ইজ ভেরি ভেরি গুড। হ্যাঁ, ওকে আরো আগে নিয়ে আসতে হবে। স্যার MCটা ভালো করেছে। আর দেবাশিস, আমি তো স্পেল বাউন্ড হয়ে গেছি। মানে দেবাশিসের সাথে আমি তো একসাথে কাটাই, প্রচুর মিটিং করেছি, কিন্তু আজকে যেন অসাধারণ, আজকে সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। আমি বলছি অসাধারণ আজকে দেবাশিস দারুণ ভাবে, প্রাঞ্জল ভাষায়, প্রাণবন্ত ভাবে আজকে বললো। এবং ও ঠিকই বলেছে, ও আর মোনালিসা একসাথে কাজ করছে, অসাধারণ ভাবে কাজ করছে দেবাশিস। আমার একটা দিনের কথা খালি মনে করছে, ওটা না বলে পারবো না। দেবাশিস আজকে যেভাবে ব্যাখ্যা করলো যে সার্ভিস অ্যান্ড নেটওয়ার্ক মার্কেটিং, নীল দর্পণে মিটিং হচ্ছে, মিটিং এর মাঝখানে ওর বাবা এসে আমার হাত দুটো ধরে খালি বলেছিল সরকারি চাকরি করে, আপনার কথাও শুনবে, চাকরিটা ছাড়তে পারেন করুন। আমি ওর বাবাকে বোঝাতে পারছিলাম না যে চাকরি ওর জীবনের কোনো কিছু দেবে না, ওর জীবনের সবকিছু দেবে আজকে নেটওয়ার্ক মার্কেটিং। আমার ভালো লাগছে যেটা প্রমাণিত হয়েছে। এবং ওর বাবা ওর বাড়িতে গিয়ে ওর সেই যে ফ্ল্যাটটাও নিয়েছে, সেখানে কয়েকদিন কাটিয়েও এসছে, যেটা চাকরি করে হয়তো করতে পারত। তাই আমি আজকে দেবাশিসের যে সেশন, আমি শুধু এক কথায় বলবো, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ব অনুভব করছি
যে আমার টিমে একটা লিডার আছে, তার নাম দেবাশিস চক্রবর্তী, যার সাথে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। বাহ, আমি প্রচন্ড হ্যাপি, আমি প্রাউড দেবাশিসের জন্য এবং অবশ্যই মোনালিসার জন্য। স্যার, আজকে অসাধারণ প্রোগ্রাম করেছিস দেবাশিস, আমি সত্যি Thank you, খুব thank you. আনন্দ পেয়েছি। ওভার টু স্যার। থ্যাংক ইউ সো মাচ বিভাস দা, থ্যাংক ইউ সো মাচ। আর ওখানে সন্দীপ বাবু আছে, জিআরডিডি সন্দীপ অধিকারী জি। সন্দীপ জি अपना রাইট, সন্দীপ ইজ দেয়ার নাও। সন্দীপ, ইয়েস স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজকে একটা অসাধারণ সেশন ছিল, কারণ দেবাশিস চক্রবর্তী অবভিয়াসলি, দেবাশিস খুব ভালো কাজ করছে এবং একটা আইডল। যেভাবে ও লড়াই করে কাজ করেছে এবং যে টপিকটা ছিল সেটার জন্য খুব রাইট পার্সন, যে নিজের চাকরি ছেড়ে এবং বিজনেস করেছে। লোকে গভর্নমেন্ট সার্ভিস পেলে, আমাদের এখানে তো মনে করে যে গভর্নমেন্ট সার্ভিস পেলে বোধহয় জীবন ধন্য হয়ে যাবে, বা যেখানে দেবাশিস একটা এক্সাম্পল, যে গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে আজকে মোদিকে করছে, শুধু না মোদিকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আর আজকে যেভাবে তুমি বললে দেবাশিস, তোমার তো যে কথা, এটা তুমি নিজে লাইফ যেভাবে লিড করেছো, তুমি একদম মন থেকে কথা বললে, এটা কোনো ট্রেনিং না, এটা একদম তোমার অন্তরের কথা। খুব ভালো লাগলো, অনেক কিছু শিখলাম। আমরা মোদি কেয়ারে সবার থেকে সবাই শিখতে পারি এবং সেটাই শেখা উচিত, কারণ মোদি কেয়ারে আমরা সবাই সবাইকে হেল্প করে সমৃদ্ধি yes. সফল এগিয়ে যাবো। সমীরজি আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, আমরা তার জন্য চিরকৃতজ্ঞ। এবং চিন্ময় কুণ্ডু খুব পরিষ্কার, খুব ক্লিয়ার এবং খুব পরিষ্কার ভাবে একদম আগামী দিনে, যে ফার্স্ট টাইম করলো বোঝা যাচ্ছে না যে প্রথমবার এমসি করছে, আগামী দিনে আরো এরকম অনেক এমসি উঠে আসবে। অবশ্যই শুভেচ্ছা রইল আরো ভালো করার জন্য। থ্যাংক ইউ আজকে দেবাশিস এই মিটিং এর জন্য। এবং বিভাস দা, অ্যাজ এ মেন্টর হিসেবে তুমি টিমটাকে গাইড করেছো, তুমি নিজেও একজন এক্সাম্পল, যে চাকরি কারেক্ট, কারেক্ট। ছেড়ে আজকে নেটওয়ার্ক মার্কেটিং একটা দৃষ্টান্ত স্থাপন করছে সারা ভারতবর্ষে। থ্যাংক ইউ। আমরা সবাই একসাথে আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সন্দীপ, আমরা করবো জয়। থ্যাংক ইউ সন্দীপ জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ভাই। এবার আমরা ডাকছি নারায়ণ চন্দ্র জি কে। নারায়ণ দা, দাদা বলুন। গুড মোদিকার আজাদি মর্নিং। গুড মোদিকাদি মর্নিং। আরে সঞ্জয় জি, আপনাকে মানে মানে হাজার থ্যাঙ্কস। হ্যাঁ, কেন আপনার থ্রু থেকেই আমরা মোদিকারে এসেছি। পুনমজিকে ধন্যবাদ, চিন্ময়কে ধন্যবাদ, চিন্ময় সুপার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর দেবাশিস কি বলবো, দেবাশিস এক্সট্রা অর্ডিনারি, আমাদের ইয়ং ডায়নামাইট। আগামী দিনে Oh, thank you. অনেক উপরে যাবে এবং আমরা সবাই ওকে ভালোবাসি। কারণটা হচ্ছে ওর কর্মকাণ্ড, ওর অ্যাক্টিভিটিস, ওর অংশগ্রহণ সবকিছুই সুপার। আমরা সবাই চাই ওর উন্নতি এবং আমরা আমাদের যে ইয়ং জেনারেশন ওকে ফলো করা উচিত। ইয়েস। হ্যাঁ, আর আমাদের তো গ্রেট মানে ফিলোসফার এবং গাইড আছে বিভাস মুখার্জি, রুনা মুখার্জি এবং আমি বলবো রিমা মুখার্জি। আমি ওর সঙ্গে অনেক সময় কাটাই। ও এত সুন্দর এক্সপিরিয়েন্স আর ওর মানে অভিজ্ঞতা ও যেটা শেয়ার করে আমাদের কাছে খুব ভালো লাগে। দেবাশিসের যে চাকরি লাইফের অভিজ্ঞতা সেটা তো আমার আছে, অনেকটাই আছে। যা যা বলেছে সত্যি কথাই বলেছে। আমাদের মাইন্ডসেট ছোটবেলা থেকে চাকরি চাকরি হয়ে যায়, কিন্তু আলটিমেট কি, আমরা যে স্বপ্নগুলো আমাদের পূরণ হয় না, আমরা লাইফটাকে ওখানে গিয়ে আটকে থাকি। আলটিমেট হচ্ছে আমরা জীবনের স্বপ্ন পূরণ করার জন্য মোদিকেয়ারি করতে হবে। এবং থ্যাংক ইউ সমীরজি এবং আমাদের টিম এমএমএ মোদিকেয়ার, যে আমরা এই সুযোগটা পেয়েছি। আমরা মানুষকে বলবো এখানে এসে স্বপ্ন পূরণ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দাদা, রুনাদি দু লাইন বলবে? রুনাদি আছে তো? রুনা, আজকে রুনাদি ভিডিও খুললে রুনা কিছু বলো, 2 মিনিট। আজকে রুনাদিকে শুনতে হবে। দেবাশিস কি বলছো? রুনা, একদম রুনাদি, একদম। হ্যাঁ, আওয়াজ 2 মিনিট করে বলো, বলো। খুব ভালো লাগছে স্যার, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আর দেবাশিস সত্যি আজকে দুর্দান্ত সেশন, আমার তো দারুণ লেগেছে। মানে আমি পাগল হয়ে যাচ্ছি, মানে আমি বলছি আমি এখনই কাজ করতে বেরিয়ে যাই, তার দারুণ লেগেছে। আমি তো প্রাউড ফিল করি সবসময় তোমার জন্য। সত্যি তুমি অসাধারণ, দারুণ ভাবে সবাইকে বুঝিয়েছো যে কেন আমরা মোদি কেয়ার করবো। আর বাহ। চিন্ময় দুর্দান্ত, দারুণ এমসি। তা থ্যাংক ইউ ম্যাম। আরো সাকসেস পাও। ইয়েস। শেষ করছি, থ্যাংক ইউ। স্যার Thank you, 1 মিনিট রুনাদি। একটু, স্যার 1 মিনিট একটু মোনালিসা বলুক। 1 মিনিট, সারাক্ষণ ওর সাথে থাকে। 1 মিনিট কে বলবে? মোনালিসা ওর সাথে আছে। 1 হ্যাঁ, মিনিট কোথায় মনে ডাকুন মোলেসাকে। মোনালিসা বলো।
মোনালিসা দাঁড়া, 1 মিনিটে বলো। মোনালিসা তোমার আওয়াজটা খোলো তো, মোনালিসা তো শুনতে হবে ভাই। মোনালিসা বলো। মোনালিসা তোমার আওয়াজ ভিডিও খোলো মোনালিসাকে। মোনালিসাকে কোথায় মোনালিসা? হ্যাঁ ভিডিও। কি নামে দাঁড়াও আছে? তোমাকে মোনালিসা নামে নিয়ে আছে? আসি। হ্যাঁ এসে গেছি। মোনালিসা জি 1 মিনিট বলিয়ে বলো, 1 মিনিট ম্যাডাম বলো। বলো। প্রণাম জানাই স্যার। আজ ফার্স্ট টাইম আমি টিম এমএমএ বলার সুযোগ পেয়েছি এবং সত্যি প্রাউড ফিল করি যে আই অ্যাম মোদিকেরিয়ান বাহ, প্রথমত। আর দ্বিতীয়ত সঞ্জয় বাগড়িয়া স্যার, যে মানুষটা আজকে কলকাতার বুকে মোদি কেয়ারটাকে এনেছেন। সমীর মোদিজি তো আছেন, কিন্তু উনি যদি আমাদের কলকাতাতে না আনতেন তাহলে হয়তো আজকে আমরা এই ড্রিম Yes, yes. লাইফস্টাইল পেতামই না। কারেক্ট সত্যি মোদি কেয়ার করছি এই কারণেই যে ভালোভাবে বাঁচতে হবে। তো আজ ভালোভাবেই বাঁচছি এবং আমি আরো প্রাউড ফিল করি। এবং আমার সবচেয়ে বড় গার্জিয়ান মিস্টার বিভাস মুখার্জি এবং রুনা মুখার্জি, যাদের জন্য, যাদের ছত্রছায়ায় আছি বলে হয়তো জীবনটা আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারছি। আর সত্যি প্রাউড ফিল করি আমার পথ চলার সঙ্গী মিস্টার দেবাশিস চক্রবর্তী। তো Yes. সত্যি অনেক অনেক ভালোবাসা জানাই যে উনি আমার হাতটা ধরেছেন বলেই আজকে হয়তো এই আজাদি লাইফটা লিড করতে পারছি। এবং ক্রুজ, মানে আমি তো ক্রুজে গিয়ে সত্যি মানে সত্যি মানুষকে বললে হয়তো বিশ্বাসও করবে না। আমি ফার্স্ট টাইম ক্রুজে যখন উঠেছি, আমি গিয়ে যেই সামনে যে সিঁড়িটা আছে ওইটা তো আমি বারবার ইউটিউবে দেখেছি, দেখে আমি জাস্ট হা হয়ে গেছি যে এরকম একটা জায়গায় আমি মোনালিসা এই ক্রুজে। তো সত্যি থ্যাংক ইউ। আমি বারবার থ্যাংক ইউ জানাই দেবাশিস চক্রবর্তীকে যে এই লাইফটা আমাকে দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় সঙ্গী আমাদের টিম আমরা করব জয়। সকলকে খুব ভালোবাসা জানাই এবং এই টিম আছে বলে আমরা সবকিছু বড় কিছু ভাবতে পারছি। এবং আমাদের টিম, আমাদের ইউনাইটেড, আমাদের শক্তি, আমাদের টিম নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব। এবং টিম এমএমএ সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই যে আমরা একসাথে থাকতে পারি, একসাথে চলতে পারি। ক্রুজে গিয়েও আমি দেখছি যে আমাদেরকে অনেকেই খুঁজছেন যে তোমরা এসেছো, মানে এত বড় বিল্ডিং যে কে কোথায় আছে কেউ কিচ্ছু জানি না। এবং এখন শুধু একটাই ড্রিম, সামনে আমরা শ্রীলঙ্কা যাব টোটাল টিমকে নিয়ে, খুব এনজয় করব। তো থ্যাংক ইউ স্যার। সঞ্জয় জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। এবং আজকে যে এমসি চিন্ময় কুন্ডু, ডায়মন্ড ডিরেক্টর, অ্যাজ এ লিডার আমাদের মিলেনিয়ার, ওর আজকে পারফরমেন্স বেস্ট। তো থ্যাংক ইউ অল। হবেই, পারবোই, করবোই, আমরা করবো জয়। থ্যাংক ইউ মোনালিসা, খুব দারুণ বলেছো, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ, Thank থ্যাংক you, ইউ sir. সো মাচ। সো দেবাশিস, তুমি তো সুপার করেছো আজকে, সুপার হিট। এটা ফেসবুক লাইভ আছে, পুরো ভাইরাল করে দাও সব জায়গা। আর খুব আনন্দ হলো আজকে, দারুণ। এবার চিন্ময়দি, ফ্যান্টাস্টিক বস, তুমি খুব ভালো করেছো। থ্যাংক ইউ এবার স্যার। তোমার জব টু আজকে ক্লোজিং করার জন্য। একদম সুপার তো সুপার সুপার। অসাধারণ কিছু কথার সাক্ষী আমরা আজকে থেকে গেলাম। জব ভার্সেস আজকে এটাই বোঝা যাচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এবং মোদি কেয়ার। তো শিখতে পারলাম অনেকটাই, প্রতিদিন নিজেকে তৈরি করার জন্য আরো বেশি প্রস্তুত হয়ে গেলাম স্যার। আর আবারও একবার ধন্যবাদ জানাবো সঞ্জয় জি, আপনার এই ক্রিয়েশন আমাদেরকে অনেক 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 বড় জায়গায় নিয়ে যাবে, এটা বুঝতে পেরেছি। তো আজ সকল আপলাইনকে প্রণাম, টিম মেম্বারদেরকে অনেক ভালোবাসা, আর অল মোদিকেরিয়ানসদের জন্য গুড উইশেস এবং আমার প্রণাম। অনেক অনেক আপলাইন রয়েছে, সবার আশীর্বাদ চাইবো। আর সবাইকে বলবো আশীর্বাদ করুন, আমিও বড় জায়গায় যাই আপনাদেরকে অনুসরণ করে, আমার গ্রেট আপলাইনদের অনুসরণ করে। তো সবাই মিলে আমরা সেশনের সাক্ষী থাকলাম এবং আগামী দিন শনিবার আবারও একটা সেশনে আমরা আসব। তো সকলে একদম স্ট্রং মাইন্ডসেট নিয়ে সেরা বিজনেস করব, আমরা নিজেদেরকে একটা দৃষ্টান্ত স্বরূপ রেখে যাব। এই জেনারেশন প্ল্যান যে সিস্টেমে আমরা করছি, তো জেনারেশন মনে রাখবে আমরা তেমন কাজ করব। তো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ স্যার।